সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার অষ্টম ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে পিস, শান্তি, ওয়ে অফ কিপিং পিস, শান্তি কিভাবে রক্ষা করা যায়, শান্তি রক্ষার উপায়, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর সব মানুষই শান্তি চায়। যে কোনো স্তরের মানুষ, ধনী, গরিব, অবাল, বৃদ্ধ, বনিতা, একেবারে সবাই শান্তি চায়। শান্তি হচ্ছে মানুষের একমাত্র কাম্য। সেই শান্তিটা কি আমরা আসলে খোঁজার চেষ্টা করব। আর আমরা সবাই যেখানে আছি, মানে যেই জায়গায় আছি, আমরা মানুষ হিসেবে মনে করি অনেক সময় আমরা শান্তিতে নেই। মানে ওই এই জগতে হায় সে বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত বাঙালির ধন ছিল, অনেকটা ওরকম যে যার ভুরি ভুরি আছে সে আরো বেশি চায়। তা সে মনে করে আমি আমার পারফেক্ট নয়, আমার যথেষ্ট হয়নি, আমার আরো দরকার, আমার আরো শান্তি দরকার। তো আবার বেশি পাওয়ার মধ্যেও শান্তি নাই, অনেকেই যা আছে তার মধ্যেও শান্তি খোঁজার চেষ্টা করে। যা আছে সে মনে করে আমি শান্তিতে আছি। তার মানে শান্তিটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট জিনিস তো বটেই, প্লাস এটা একটা মনের নির্ভর। মানুষ বিশেষে শান্তি বিভিন্ন রকম হয়। যাই হোক, আমাদের এই ইমেজের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করব যে শান্তি কি এবং শান্তি রক্ষার উপায়গুলো কি কি, সেগুলো আমরা আস্তে আস্তে ক্রমে আমাদের আলোচনায় তুলে ধরব। আমরা দেখছি একটা পায়রা, কবুতর, শ্বেত পায়রা। তোমরা জানো শ্বেত পায়রা হচ্ছে শান্তির প্রতীক। অর্থাৎ একেবারে সুপ্রাচীন কাল থেকে এখন পর্যন্ত যে কোনো শান্তি ইস্যুতে শ্বেত পায়রাকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখছি তার ঠোঁটে একটা গোলাপ আছে, অর্থাৎ গোলাপ নিয়ে যাচ্ছে, ভালোবাসার প্রতীক হিসেবে, শান্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে একটা গোলাপ নিয়ে যাচ্ছে। আর অপর পাশে তোমরা দেখতেই পাচ্ছ একটা লোক ক্ষিপ্র গতিতে শত্রুর দিকে তাকিয়ে আছে এবং নিজেকে ডিফেন্সগত অবস্থায় রেখেছে, হাতে একটি বিশাল অস্ত্র। তার মানে আমরা বুঝছি যে একটা অংশে শান্তি এবং অন্য অংশে অশান্তির বিষয়টা। তার শান্তির অভাবেই অশান্তি। যেখানে শান্তির অভাব রয়েছে, যুদ্ধ রয়েছে, সংঘাত রয়েছে, সেখানেই অশান্তি রয়েছে। যাই হোক, তাহলে আমরা আবিধানিক করতে বা শাব্দিক করতে ভাবে আমরা বলতে পারি যে শান্তি হচ্ছে ল্যাক অফ, যে ভায়োলেন্স, যে তার ওয়ার, যুদ্ধ, এগুলো থেকেই, এগুলো যদি বিরাজমান থাকে ওখানে শান্তি থাকতে পারে না। আমরা সংজ্ঞার মধ্যে যাই। According to Oxford Advanced Learner Dictionary, peace means a situation or a period of time in which there is no war or violence in country or area. একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো সহিংসতা না থাকে, কোনো হানাহানি না থাকে, অথবা কোনো যুদ্ধ না থাকে, সে রাষ্ট্রে বা সে অঞ্চলে শান্তি আছে বলে বিবেচিত হয়। তার মানে যুদ্ধ এবং সহিংসতার অনুপস্থিতি হচ্ছে শান্তি। জে.জি. স্টার্ক সেস, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলেছেন যে পিস ইজ টু বি থট অফ এজ এ কন্ডিশন অফ অ্যাবসেন্স অফ হস্টিলিটি অর এক্সারসাইজ অফ ফোর্সেস, অর্থাৎ কোনো ধরনের বৈরিতার অনুপস্থিতি এবং শক্তির যে প্রয়োগ, শক্তির যে ব্যবহার, সেটা যদি না থাকে তাহলে ওই অঞ্চলে বা ওই দেশে শান্তি আছে। কোনো বৈরিতা থাকতে পারবে না মানুষে মানুষে, বা সরকারের সাথেও কোনো বৈরিতা থাকতে পারবে না, এবং কোনো শক্তি বাহিনী দিয়ে, কোনো রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, কোনো যেটা এক্সারসাইজ অফ ফোর্স যেটা বলা হচ্ছে, কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না। যদি বল প্রয়োগ না থাকে, কোনো বৈরিতা না থাকে, তাহলে ওই সমাজ বা রাষ্ট্রের মধ্যে শান্তি
রয়েছে বলে আমরা বিবেচনা করব। গালথং স্যাস, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলেছেন দ্য স্টেটমেন্ট দ্যাট পিস ইজ অ্যাবসেন্স অফ ভায়োলেন্স, একই কথা আসছে যে সহিংসতার অনুপস্থিতি হচ্ছে শান্তি, শ্যাল বি রিটেইন অ্যাজ ভ্যালি, যতদিন পর্যন্ত একটা রাষ্ট্রে কোনো ভায়োলেন্স থাকবে না ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রে শান্তি রয়েছে। তাহলে আমরা মোদ্দা কথায় যুদ্ধ, প্রতিহিংসা, হানাহানি, বৈরিতার অনুপস্থিতি হচ্ছে শান্তি। এক কথায় শান্তি হচ্ছে যুদ্ধ, বৈরিতা, হানাহানি, প্রতিহিংসা, এগুলোর অনুপস্থিতি হচ্ছে শান্তি। সবগুলো প্রামাণ্য সংজ্ঞা এবং অন্যান্য যে সংজ্ঞাগুলো আমরা পেয়েছি সবগুলো সংজ্ঞা থেকে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে বৈরিতার অনুপস্থিতি, প্রতিহিংসার অনুপস্থিতি, হানাহানির অনুপস্থিতি হচ্ছে শান্তি। আমরা এখন যাব ওয়েজ অফ পিস কিপিং, অর্থাৎ কিভাবে আমরা শান্তি রক্ষা করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করব আস্তে আস্তে। প্রথমেই যে টপিকটা আমাদের শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা রেখে আসছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট অপারেশন, সরকারি যে অপারেশন আছে সেই অপারেশনের মাধ্যমে শান্তি রক্ষা করা যায়। কেন সরকারের মাধ্যমে শান্তি রক্ষা করা যায়, এটা একটা ভাবার বিষয়, বোঝার বিষয়। তোমাদের বুঝতে হবে সরকার জনগণের কাছ থেকে, যে সমস্ত রাষ্ট্রে গণতন্ত্র আছে সেই রাষ্ট্রগুলো গণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্রের মোটামুটি প্রাপ্তবয়স্ক জনগণের সম্মতির ভিত্তিতে তারা একটা সরকার গঠন করেছে বা এটা একটা সংগঠন, এই সরকার গঠন করেছে। তার মানে সরকার মানে 30 জন বা 20 জন ব্যক্তির, এটা হচ্ছে পুরো রাষ্ট্রীয় প্রতিনিধি। তার মানে একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতা সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সরকারের মাধ্যমে প্রয়োগ। সরকার সেই ক্ষমতার প্রয়োগ করার জন্য, বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের বাহিনী আছে। বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য সৈন্যবাহিনী আছে, আবার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সহ অন্যান্য অনেকগুলো বাহিনী আছে। তাহলে এই পুলিশ বাহিনী বা সৈন্যবাহিনী মাধ্যমে সরকার যে কোনো রাষ্ট্রে যদি সদিচ্ছা থাকে তাহলে খুব দ্রুত শান্তি রক্ষা করতে পারে বা শান্তি প্রতিষ্ঠা করতে পারে। যদি সরকারবিহীন কোনো রাষ্ট্র থাকে, যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সরকার না থাকে, তাহলে ওই রাষ্ট্রে কোনো বিচার থাকবে না, ওই রাষ্ট্রে কোনো আইন কানুন থাকবে না, ওই রাষ্ট্রে যেমন ইতিহাস থেকে আমরা যেটা জানি মাছসান নিয়ে, অর্থাৎ পুকুরের বড় মাছ যেরকম ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রে যদি কোনো ল অ্যান্ড অর্ডার না থাকে, কোনো যদি কমান্ড না থাকে, কমান্ডের যে সিস্টেম, যে হায়ারার্কি যে সিস্টেম, সেটাই যদি না থাকে, তাহলে ওই রাষ্ট্রে অশান্তি বিরাজমান থাকবে, শান্তি প্রতিষ্ঠা হবে না। তার মানে গভর্নমেন্টের অপারেশনের মাধ্যমে একটা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যেমন 2004 সালে যখন রাষ্ট্রে একেবারেই সন্ত্রাস বেড়ে যায় বাংলাদেশে, তখন র্যাবের মাধ্যমে একটা অপারেশন হয়েছিল, বহুল প্রচলিত অপারেশন। তারপর বা অন্য যে কোনো প্রতিকূল পরিবেশে, যেমন 2013 সালে 5ই জানুয়ারি যে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলাম যে জামায়াত করেছিল, ওখানেও তাদেরকে বিতাড়নের জন্য একটা অপারেশন চালিয়েছে সরকার কর্তৃক। এই যে সরকার মনে করছে এটা একটা শান্তির পরিপন্থী কাজ, এটা রক্ষার জন্য, এটা ইরেডিকেট করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার ওখানে অপারেশন চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে। এই যে গভর্নমেন্ট অপারেশন, শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের যে অপারেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা শান্তি রক্ষার ক্ষেত্রে, অভ্যন্তরীণ শান্তি রক্ষার ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে। যদি এই অশান্তি বা প্রতিহিংসা বা হানাহানি দুটি রাষ্ট্রের মধ্যে হয় বা গ্লোবালি হয়, বৈশ্বিকভাবে হয়, হ্যাঁ, দ্বিপাক্ষিক অশান্তি হয়, তখন সেক্ষেত্রে তো আর সরকারি বাহিনী কিছু করতে পারবে না। সরকারি বাহিনী করলে হয়তো যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে রাষ্ট্র কোপাই করে, রাষ্ট্র দখল করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, সেক্ষেত্রে আরো অশান্তি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো তাহলে শান্তি প্রতিষ্ঠার দ্বিতীয় যে বিষয়টি, রাষ্ট্রিকভাবে
দুটি রাষ্ট্রের মধ্যে, দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে ওয়ে আছে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক সিস্টেম, অর্থাৎ কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমরা কূটনীতির মাধ্যমে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি, ইতিহাসের রেফারেন্স থেকে, অতীতের রেফারেন্স থেকে অনেকগুলো উদাহরণ দিতে পারি। আমরা যেমন ধরো বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু বিষয়ে একটা সম্পর্কে টানাপোড়েন ছিল। দীর্ঘদিন পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানির হিস্সা নিয়ে একটা চুক্তি হয়েছে 1996 সালে, তৎকালীন সরকার চুক্তি করেছে। এই যে দ্বিপাক্ষিক যে সেটেলমেন্ট, এবং ভারতের সাথে আমাদের অনেকগুলো চুক্তি হওয়ার পথে রয়েছে বা হয়েছে, সেগুলো আমাদের উভয় রাষ্ট্রের যে শান্তি প্রতিষ্ঠার বিষয়, জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে বিষয়গুলো, সেগুলোকে গুরুত্ব দেওয়া, সেগুলো প্রতিস্থাপন করা, সেগুলো সুপ্রতিষ্ঠিত করার বিষয়টা গুরুত্ব পাচ্ছে। একইভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যেও বিভিন্ন ইস্যুতে অনেকগুলো চুক্তি হয়েছে। যেমন 1971 সালে চুক্তি হয়েছে ইন্দিরা গান্ধী এবং 1972 সালে ইন্দিরা গান্ধী এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর সাথে। এর পরবর্তীতে আরো অনেকগুলো চুক্তি হয়েছে, আমরা জানি মোশাররফ হোসেনের শাসন আমলে, পারভেজ মোশাররফের সময়ে অনেকগুলো কাশ্মীর ইস্যুতে অনেকগুলো চুক্তি হয়েছে। যাই হোক, এরকম আরো অনেক ডিপ্লোম্যাটিক সিস্টেমে অনেক জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আমরা জানি। তাহলে আমরা বুঝলাম যে শান্তি রক্ষার ক্ষেত্রে ডিপ্লোমেসি একটা বিশাল বিষয়, কূটনীতি একটা বিশাল বিষয়, যার মাধ্যমে দুই বা ততোধিক রাষ্ট্রে বা অনেকগুলো রাষ্ট্রে বৈশ্বিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমরা জানি, আমরা অনেকগুলো বিষয়ে অবগত আছি যে বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে বৈশ্বিকভাবে, ভার্সাই চুক্তি, এরকম অনেকগুলো ট্রিটি হয়েছে, যার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। পিস অপারেশন এটাও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য একটি মাধ্যম, যার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। পিস অপারেশনের মাধ্যমে আমরা দেখেছি, যদি কোনো রাষ্ট্রে বা পৃথিবীর কোনো অঞ্চলে কোনো বিচ্ছিন্নতাবাদী থাকে, বা কোনো রাষ্ট্রের কোনো একটা অংশে রাষ্ট্রদ্রোহী থাকে, বা কোনো একটি সম্প্রদায় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে, সেক্ষেত্রে রাষ্ট্র পিস অপারেশনের নাম দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অপারেশন চালাতে পারে, এবং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়। যাই হোক, আমরা তাহলে সামনের দিকে যাই। শিক্ষার্থীরা, আমরা দেখছি মিলিটারি পাওয়ারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। বর্তমান সময়ে সরকার বা গ্লোবালি রাষ্ট্রপ্রধানরা চাইলেও তার শান্তি প্রতিষ্ঠা তারা সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু বাস্তবায়নের বিষয়টা কোনো বাহিনীকে দিয়ে করতে হবে। যেমন বাংলাদেশের সরকারে বা পৃথিবীর যে কোনো সরকারের যে সংগঠন আছে, ওখানে হয়তো সব মিলে 100 জন মানুষ আছে ডিসিশন মেকিং এ। ওনারা তার জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। ওনারা ডিসিশন দিতে পারবেন, অর্ডার দিতে পারবেন, শান্তি বাস্তবায়ন করবে অন্যান্য যে সমস্ত অর্গানগুলো আছে রাষ্ট্রের, সৈন্যবাহিনী, পুলিশ বা রেস্ট অফ দি যে অর্গানগুলো আছে, সেগুলো তারা শান্তি প্রতিষ্ঠা করবে। তো মিলিটারি পাওয়ার একটা রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। ধরো, ভারত বহু ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, একটা বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। ওখানে মানুষের যেহেতু ডাইভার্সিফিকেশনটা বেশি, তাদের চিন্তা, তাদের সংস্কৃতির ধরন, তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো ভিন্ন ভিন্ন। ফলশ্রুতিতে হয়তো কেন্দ্রীয় সরকার একেবারে এদিকে উত্তরাঞ্চলে নাগাল্যান্ড যেটা আছে, ওখানে অনেকটা প্রভাব বিস্তার করতে পারে না, বা কেন্দ্রীয় সরকারের এর বাইরে একবারে কি বলে ওরিয়েন্টেশনের বাইরে থেকে যায় অনেকগুলো বিষয়। তো এই সমস্ত রাষ্ট্রে যদি শক্তিশালী সেনাবাহিনী না থাকে, তাহলে ওই প্রদেশগুলোতে, সমস্ত স্টেটসগুলোতে যে প্রদেশগুলো রয়েছে, সেই প্রদেশগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রতি
যে আনুগত্য, সে আনুগত্য আর থাকবে না, অথবা ব্রড সেন্সে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় যোগ্য, সে বিষয়টা থাকবে না। যেমন আর একটু ইয়ে করে বললে বুঝতে পারবে, যদি ভারত অকুপাইড কাশ্মীর যেটা আছে, ভারত দখলকৃত যে কাশ্মীর আছে, সেই কাশ্মীরে ভারতের প্রায় 6 লাখের বেশি সৈন্য মোতায়েন রয়েছে। ওই সৈন্য যদি ফিরিয়ে নেওয়া হয়, ওখান থেকে সরিয়ে নেয়, তাহলে একদিনের মধ্যে ওটা হয়তো স্বাধীন হয়ে যাবে, অথবা ওখানে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। এই যে সৈন্যবাহিনীর মাধ্যমে, আমি যেটা বোঝাতে চেয়েছি, মিলিটারি পাওয়ারের মাধ্যমে, সৈন্যবাহিনীর মাধ্যমে একটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। অন্যভাবে বললে, পৃথিবীর যে জায়গাগুলোতে বিবাদ বিসম্বাদ রয়েছে, যে জায়গাগুলোতে মারামারি রয়েছে, হানাহানি রয়েছে, সহিংসতা রয়েছে, বৈরিতা রয়েছে, ওই অঞ্চলে জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্র থেকে সৈন্য সংগ্রহ করে, মানে জাতিসংঘ মিশন চলছে, সৈন্যবাহিনী দিয়ে মিশন পরিচালনা করেছে। এই সমস্ত মিশনের উদ্দেশ্য হচ্ছে এনশিওরিং পিস, শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি নিশ্চিত করা। বাংলাদেশের সৈন্যবাহিনীর শান্তিরক্ষা মিশনে আছে, পাকিস্তানের সৈন্যবাহিনী শান্তিরক্ষা, অনেকগুলো রাষ্ট্রে এরকম শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের কাজ করে। তো আমি বোঝাতে চাচ্ছি যে মিলিটারির মাধ্যমে, সৈন্যবাহিনীর মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে একটা রাষ্ট্রে বা গ্লোবালি, বৈশ্বিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, যেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সামনে আসছে, সেটি বা শান্তি রক্ষার ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়, সেটা হচ্ছে অপারেশনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ শান্তি রক্ষার জন্য অপারেশনাল এনভায়রনমেন্টও থাকতে হবে। এটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটু পেছনের দিকে নিয়ে যাই। অপারেশনাল এনভায়রনমেন্ট কি? অপারেশনাল এনভায়রনমেন্ট, প্রথমত তোমাদের বুঝতে হবে, একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলো স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রয়েছে স্বাধীন, সেই রাষ্ট্রগুলোর অদৃশ্য হাত সর্বত্র বিরাজন, একেবারে সর্বত্র, সব জায়গায়। আমি এই একটা জাতীয় পরিচয় যখন আছি, আমার স্বাধীন রাষ্ট্রে যখন বসবাস করি, তখন আমাকে সবসময় একটা সার্বভৌমত্বের প্রতি একটা আনুগত্য সবসময় থাকতে হবে, একটা ভীতি সবসময় থাকে। কারণ আমি যেখানেই যাই না কেন, আমি রাষ্ট্রীয় একটা পরিমণ্ডলের মধ্যে, একটা আইনি সীমাবদ্ধতার মধ্যে আমাকে থাকতে হচ্ছে। এটা একটা বিষয়, এটা আমরা সবাই বুঝি। আর অপারেশনাল এনভায়রনমেন্টটা হচ্ছে এরকম, এটা বোঝার জন্য আমি একটু পেছনে যাচ্ছি, যে ব্রিটিশ শাসন শোষণ যখন চলেছে, প্রায় 190 বছর এই উপমহাদেশে ব্রিটিশের শোষণ চলেছে। এই শোষণের সময় ব্রিটিশরা তাদের শোষণকে দীর্ঘায়িত করার জন্য সুদূর ব্রিটিশ থেকে সেখানে তার শোষণ দীর্ঘায়িত করতে পারতো না, তারা কিছু কৌশলের আশ্রয় নিয়েছিল। এই কৌশলের আশ্রয়গুলো কি? এখানে জমিদারি প্রথা করা, সূর্যাস্ত আইন করা, বিভিন্ন কালা কানুনের মাধ্যমে এই বিভিন্ন, এই যে ক্রিমিনাল অফেন্স যাতে না হয়, সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না হয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই অনেকগুলো আইন করেছে, যেমন সিআরপিসি, পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, এই ধরনের আইনগুলো করেছে। ওই আইনগুলোর মাধ্যমে তারা বিদেশে সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ ভীতি ঢুকিয়ে দিয়েছে। এবং কেউ যদি ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, ব্রিটিশ সরকার ওই আন্দোলনকারীকে দমন করার আগে স্থানীয়ভাবে যারা জমিদার ছিল, ব্রিটিশদের মদতপুষ্ট দালাল শ্রেণী ছিল, ব্রিটিশদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা যারা নিয়েছে, তারাই দমন করে ফেলেছে। এগুলোই যে একেবারে সরাসরি রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা উদ্যোগ নেওয়ার আগে, একটা ফোর্স গঠন করার আগে স্থানীয়ভাবে দমন করে ফেলা, এটা হচ্ছে অপারেশনাল এনভায়রনমেন্ট। যেমন আমাদের ঢাকায় যেরকম যে কোনো যদি আন্দোলন সংগ্রাম হয় বা অন্য কিছু হয়, যেভাবে ওই আন্দোলনকারীকে বা যারা সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে যেভাবে দমন করা যাবে, পার্বত্য এলাকায় যদি আন্দোলন সংগ্রাম হয়, তাদেরকে ওভাবে দমন করতে পারবে না, কারণ ওখানে অপারেশনাল যে এনভায়রনমেন্ট, সেটা ওরকম নয়, অনুকূলে নেই, সরকারের অনুকূলে নেই। তাহলে ওই অপারেশন চালানোর জন্য ওখানে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, একটা সময়ের ব্যাপার, একটা স্ট্র্যাটেজি গঠন করতে হবে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে অপারেশনাল এনভায়রনমেন্ট।
অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অপারেশনাল এনভায়রনমেন্ট থাকতে হবে। তারপরে যে শান্তি রক্ষার বা শান্তি প্রতিষ্ঠার বজায় রাখার ক্ষেত্রে যে নিয়ামকটি আমাদের সামনে আসছে সেটা হচ্ছে ডিসআর্মামেন্ট বা নিরস্ত্রীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একজন নিরস্ত্র মানুষের যে মুভমেন্ট, গতিবিধি বা তার চলন বলন যেরকম হবে, আরেকজন মানুষের কাছে যদি দেখি কোনো আগ্নেয়াস্ত্র থাকে, AK-47 থাকে বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র থাকে, তাহলে এবং তাকে যদি রাইট দেওয়া হয় তুমি যে কাউকে গুলি করতে পারবে, হত্যা করতে পারবে, তাহলে তার চলন বলন, কথন, গতিবিধি একরকম হবে। একজন নিরস্ত্র মানুষ আর একজন অস্ত্র সজ্জিত মানুষের মধ্যে অনেক তফাৎ থেকে যাবে, অনেক ডিফারেন্স থাকবে। ঠিক তেমনি ভাবে যে একজন মানুষের কাছে যখন বা একটা রাষ্ট্রের কাছে যখন বা একটা গোষ্ঠীর কাছে যখন অবৈধ অস্ত্র থাকবে, তারা এটা নিয়ে ম্যাসাকার তৈরি করবে, এটা নিয়ে হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে, এটা নিয়ে লুটতরাজ করবে, এই ধরনের যেগুলো শান্তির পরিপন্থী এই কাজগুলো করবে। তাহলে শান্তি রক্ষার জন্য ওই রাষ্ট্রকে বেআইনি অস্ত্র করতে হবে, দমন করতে হবে, ওই সম্প্রদায় থেকে অস্ত্রগুলো নিয়ে নিতে হবে, নিরস্ত্রীকরণ করতে হবে। এভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বাংলাদেশে একটা সময় পার্বত্য অঞ্চলে খুবই অশান্তি হতো, ওখানে সবসময় একটা যুদ্ধ ভাব বা চোরাগুপ্তা হামলা হতো, গেরিলা হামলা হতো। পার্বত্য যে সমস্ত সংগঠনগুলো আছে তারা গেরিলা হামলা চালাতো। তো 1997 সালে যখন পার্বত্য যে সমস্ত জ্যাকেট বা যে সমস্ত সংগঠনগুলো তাদের সাথে শান্তি রক্ষার যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তির পরে শান্তিরক্ষী বাহিনী বা অন্যান্য যে বাহিনী আছে তারা অস্ত্র জমা দিয়েছে, অর্থাৎ তাদেরকে নিরস্ত্র করা হয়েছে। এরপর ওখানে অনেকটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে শান্তি প্রতিষ্ঠার পথে নিরস্ত্রীকরণ একটা বিশাল বিষয়। যেমন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চিন্তা করি, রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে আমরা বলতে পারি উত্তর কোরিয়ার কাছে অনেকগুলো অস্ত্র আছে। আমরা সবাই জানি ওদের পরমাণুস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে এবং ম্যান ডিস্ট্রাকশন ওয়াপন যেটা আছে, গণবিধ্বংসী অস্ত্র যেগুলো আছে, সে অস্ত্র তাদের কাছে মজুদ আছে, বৈশ্বিকভাবে এটা রিকগনাইজড। এখন তারা যে কোনো সময় মৃত সাগরে, জাপান সাগরে বা প্রশান্ত মহাসাগরে তারা অস্ত্রের মহড়া চালায়, জাপানকে হুমকি দেয়, তারপর দক্ষিণ কোরিয়াতে হুমকি দিচ্ছে। কেন? তাদের অস্ত্র আছে সেজন্য। এখন তাদের ওই অস্ত্র যদি সীমিত করা যেত, অস্ত্র যদি হ্রাস করা যেত বা একটা বিধির মধ্যে আনা যেত, তাহলে তারা প্রতিবেশীর জন্য হুমকি হতো না, প্রতিবেশীর জন্য থ্রেট হতো না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরস্ত্রীকরণ একটা বিশাল অর্জন, বিশাল বিষয়। এরকম নিরস্ত্রীকরণের, শান্তি রক্ষার ক্ষেত্রে নিরস্ত্রীকরণের আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। এই যে এখানে আমি এই ইমেজে তোমরা দেখতেই পাচ্ছ সহজে অনেকগুলো অস্ত্র, বিভিন্ন ক্যাটাগরির রাইফেল এবং অন্যান্য মারণাস্ত্র যেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, নিরস্ত্রীকরণ করা হচ্ছে, অস্ত্র হ্রাস করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সম্ভবত আফ্রিকার কোনো বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলের হবে, কারণ এখানে দেখা যাচ্ছে খুব সম্ভবত এটা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কোনো ইয়ে হবে, সৈন্য হবে, তারা এই অস্ত্রগুলো পুড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমরা বুঝলাম যে ডিসআর্মামেন্টের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা বা শান্তি রক্ষা করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখছি শান্তি রক্ষার জন্য ফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট গার্ড, অর্থাৎ স্বাধীন সংস্থা গঠন করা। স্বাধীন কোনো সংস্থা যদি গঠন করতে পারি, সেক্ষেত্রে ওই সংস্থার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। যেমন একটা রাষ্ট্রে বা একটা সমাজের মধ্যে যদি কোনো আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ হয় এবং এমন একটি ঘটনা ঘটলো যেটার মাধ্যমে একেবারে বৈশ্বিকভাবে এটা নাড়া দিয়েছে। ধরো, এই উদাহরণ দিলে বলতে পারি
কি বলতে পারি, ভারতের বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হয় তখন হিন্দু মুসলমানদের মধ্যে একটা কমিউনাল কনফ্লিক্ট, কমিউনাল হাঙ্গামা চলে আসছে, পুরো ভারতের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছিল এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে আসছে। তো ভারত সরকার সেটা দমন করতে অনেকটা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা একটা তদন্ত কমিশন গঠন করা, লিভারহ্যান্ড কমিশন, একটা কমিশন গঠন করে। ওই কমিশন দীর্ঘদিন পর্যালোচনা সাপেক্ষে রিপোর্ট দিয়েছে, এটাও আমরা জানি। তো এই কোন একটা শান্তির পরিপন্থী কোনো কাজের যদি সঠিক তদন্ত হয় এবং সেটা তদন্তের রিপোর্টের আলোকে যদি সঠিক বিচার হয়, তাহলে তাহলে ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার মাধ্যমে আমরা কিভাবে শান্তি রক্ষা করা যায় সেই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কি দেখছি। এখানে দেখছি রিমুভ ইমব্যালেন্স, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সমাজ থেকে যে বৈষম্য আছে সেই বৈষম্যকেও প্রতিহত করতে হবে, সেই বৈষম্য সরাতে হবে। আমরা ইমেজটা খেয়াল করলে খুব সহজে আমাদের গোছারিভূত হবে, আমাদের বুঝতে অসুবিধা হবে না। এই যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোল্ডের, স্বর্ণের, আর এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে অন্য অন্য ধাতু। স্বাভাবিকভাবে স্বর্ণ অনেক মূল্যবান ধাতু, আর অন্য অন্য ধাতুর মূল্য তুলনামূলকভাবে কম। তো এটার এখানে তিনটা থাকার সত্ত্বেও, সংখ্যায় বিষয় হওয়ার সত্ত্বেও, দামের নিরিখে, দামের ভিত্তিতে বিচার করলে স্বর্ণের দাম বেশি। এটা আমি প্রতীক অর্থে ব্যবহার করেছি এজন্য যে কারো কাছে স্বর্ণের টুকরো আছে, আবার অন্যদের কাছে, সমাজে মুষ্টিমেয় শ্রেণীর কাছে স্বর্ণের টুকরো আছে, আর অধিকাংশ শ্রেণীর কাছে আছে রূপা, তামা বা অন্যান্য যে সমস্ত ধাতুগুলো আছে সেগুলো। তাহলে ওগুলোর মূল্য তো কম, স্বর্ণের মূল্য বেশি। আমি রূপক অর্থে, প্রতীক অর্থে এটা বোঝার চেষ্টা করেছি এইভাবে যে কেউ মাসিক ইনকাম করে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, বা এমন একটা চাকরি করে যেখান থেকে সে অনেক টাকা ইনকাম করতে পারে বিভিন্নভাবে। আমাদের সমাজে আমরা এগুলো শিক্ষিত জানি। তো আবার কেউ মাসে 50,000 টাকা বা কেউ 3,000 টাকা ইনকাম করতে পারে না। এই যে সমাজে একটা বৈষম্য, বিভিন্ন শ্রেণীর মধ্যে যে একটা বৈষম্য রয়েছে, সেই বৈষম্যের কারণেও কি হতে পারে, শান্তি রক্ষা হতে পারে না। শান্তি রক্ষার পথে, শান্তি বিরাজ থাকার পথে একটা অন্তরায় বা বাধা হতে পারে। কেন? কারণ যে মাসে 2 লাখ টাকা ইনকাম করে আর যে মাসে যারা মাসে 2,000 টাকা ইনকাম করে, তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণাগত দিক থেকে তারা সবসময় একটা হীনমন্যতায় ভুগবে। তারা তাদের যে বেসিক নিড গুলো আছে, মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারবে না। ফলশ্রুতিতে তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করবে, এবং সেই ক্ষোভ একটা সময়ে গিয়ে হয়তো কোনো সমাজের বিরুদ্ধেও হতে পারে, ইভেন রাষ্ট্রের বিরুদ্ধেও হতে পারে। তারা আন্দোলন সংগ্রাম করতে পারে। এই আন্দোলন সংগ্রাম বা একটা ভায়োলেশন করা, একটা অশান্তি সৃষ্টি করা, এটা এই ইমব্যালেন্সের কারণে। এই একটা সমাজে যখন আমরা সাম্য প্রতিষ্ঠা করতে পারবো না, ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে পারবো না, তখন ওখানে অশান্তি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাহলে শান্তি রক্ষার জন্য সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, বৈষম্য উপড়ে ফেলতে হবে, বৈষম্য বিলোপ করতে হবে, তাহলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন হচ্ছে শান্তি রক্ষার জন্য, সেটা হচ্ছে পার্টনারশিপ অপারেশন। পার্টনারশিপ অপারেশনটা এরকম, বর্তমান সমাজে, বর্তমান সময়ে সরকারিভাবে সমস্ত কিছু সমাধান দেওয়া অনেক সময় সম্ভব হয় না। তোমাদের বোঝার জন্য সহজে বলছি। আমাদের বাংলাদেশে, ধরো বাংলাদেশে উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। বাংলাদেশে এখন বিদ্যুতের তেমন একটা ঘাটতি নেই, মোটামুটি আমরা অনেকটা
আমাদের চাহিদা এবং যোগানোটা সমান, আমরা একটা ব্যালেন্সে আসতে পেরেছি। একটা সময় ছিল, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে বিদ্যুতের প্রচুর ঘাটতি ছিল। বাংলাদেশের চাহিদা ছিল 10,000 মেগাওয়াট, উৎপাদন হতো 6,000 মেগাওয়াট, আরো 4,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এবং বিদ্যুৎ তো বর্তমান সময়ের জন্য একটা, জনসংখ্যা বেড়ে গেছে, তারপর তাপমাত্রা বেড়ে গেছে পরিবেশের, সবকিছু মিলে এখন বিদ্যুৎ ছাড়া এবং উন্নয়নের জন্য বিদ্যুৎ ছাড়া তো কোনো কিছু কল্পনাই করা যায় না। তো সরকার চিন্তা করলো দ্রুততার ভিত্তিতে খুব কম সময়ে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ দেওয়া হবে, বিদ্যুৎ সরবরাহ করা হবে। তাহলে কি করতে হবে? বিদ্যুৎ উৎপাদন তো হয় 6,000 মেগাওয়াট, 4,000 ঘাটতি কিভাবে মিটানো যাবে? তখন সরকার সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি যারা শিল্পপতি আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, যারা টাকা পয়সাওয়ালা মানুষ আছেন, তাদেরকেও উদ্বুদ্ধ করলো, আপনারা বিদ্যুৎ উৎপাদন করেন, আপনাদের কাছ থেকে আমরা, আপনাদের প্রযুক্তি থাকলে বা বাইরে থেকে প্রযুক্তি নিয়ে আসেন, আপনাদের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনে নিই। এই সরকারি এবং বেসরকারি উদ্যোগে খুব কম সময়ের মধ্যে বিদ্যুতের যে ঘাটতি ছিল সেটা আমরা মেটাতে সম্ভব হয়েছে। এখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি অনেকাংশেই কমে আসছে। এটা শান্তি রক্ষার ক্ষেত্রে একটা বড়, সরকারি এবং বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে যে কোনো সমস্যার যে সমাধানটা, সেটা শান্তি রক্ষার ক্ষেত্রে একটা বড় উদাহরণ। যেমন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু একটা ম্যাসিভ ইকোনমিক কর্মযোগ্য, এই অনেক টাকা দরকার, অনেক অর্থনৈতিক ব্যাপার এখানে জড়িত। সরকার অনেক সময় পদ্মা সেতুর ব্যয় নির্বাহের জন্য অনেক টাকার প্রয়োজন হলে সরকার হয়তো ইমিডিয়েট টাকার ব্যবস্থা করতে না পারে বা করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সরকার এই দেশের যারা অন্যান্য যারা শিল্পপতি, পুঁজিপতি, যারা বিনিয়োগ করতে চায় পদ্মা সেতুতে, তারা সরকার একটা সুযোগ দিয়েছে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি এবং বেসরকারি উদ্যোগে অংশীদারিত্বের ভিত্তিতে এখন চাইলে বিনিয়োগ করা যায়। এটা একটা শান্তি রক্ষার ক্ষেত্রে একটা বড় একটা উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তারপরে শান্তি রক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের সামনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল। আমরা ইমেজের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো। যেমন এই যে এখানে অ্যাকুয়ারিয়ামের মধ্যে 4টা মাছ খুব সুন্দরভাবে, খুব শান্তিতে চলাফেরা করছে, মুভমেন্ট হচ্ছে, আর এদিকে একটা বিড়াল দূর থেকে দেখছে, সে নিজেকে কন্ট্রোল করছে। বিড়াল ইচ্ছে করলে যে কোনো সময়, এখানে ঢাকনাও খোলা আছে, যে কোনো সময় ওটা ভেঙে বা ফেলে দিয়ে মাছগুলো ধরে নিতে পারে, খেয়ে নিতে পারে। যদি মাছগুলো ধরে এই যেটা যদি ভেঙে যায়, তাহলে একটা ভায়োলেন্স হবে, একটা সহিংসতা হলো, তার একটা অশান্তি সৃষ্টি হবে। আর এখানে বিড়াল বসে নিজেকে সংবরণ করছে, কন্ট্রোল করছে, আঘাত না করে, খাওয়ার ক্ষেত্রে নিজেকে সংবরণ করেছে। এরকম কন্ট্রোলিং এর মাধ্যমে একটা সমাজে বা একটা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আরেকটু বুঝিয়ে বললে তোমাদের কাছে জন্য সহজ হবে। বৃহৎ রাষ্ট্রগুলোতে, যে রাষ্ট্রগুলো আয়তন অনেক বড়, সেই রাষ্ট্রগুলোতে অনেক সময় হয় কি, কোন একটি নৃগোষ্ঠী অথবা কোন একটি সমাজের কোন একটা অংশ, রাষ্ট্রের কোন একটা অঞ্চলে হয়তো রাষ্ট্রীয় যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পৌঁছায় বা কম পৌঁছায়, বা সরকারের অনেক সময় কোন একটা গোষ্ঠীর জন্য বিবাদসুলভ আচরণ করে। ফলশ্রুতিতে তাদের মধ্যে একটা ক্ষোভ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভ থেকে অনেক সময় বড় আন্দোলন দানা বেঁধে যায়। তো ওই গোষ্ঠী বা ওই সম্প্রদায় যদি সরকারের বিরুদ্ধে যে পঞ্জীবিত ক্ষোভ, সেই পঞ্জীবিত ক্ষোভের প্রকাশ না ঘটায়, তাহলে ওখানে তাদের মধ্যে শান্তি থাকলো। আর ক্ষোভের প্রকাশ করলে ভায়োলেশন হলো। ভায়োলেশন মানে অশান্তি, সহিংসতা মানে হচ্ছে অশান্তি। এটা দুদিক থেকে হতে পারে। যখন ভায়োলেশন তারা করবে, রাষ্ট্রীয়ভাবে ওখানে সৈন্যবাহিনী মোতায়েন করা হবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুদিক থেকে একটা অশান্তি তৈরি হবে। তাহলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটা বড় ফ্যাক্টর। তারপর
আমরা যেটা দেখছি সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেমোক্রেসি বা গণতন্ত্র। বর্তমান বিশ্বে যে যতগুলো তন্ত্র আছে, সমাজতন্ত্র বা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, যত তন্ত্রের কথাই বলি, সর্বোৎকৃষ্ট তন্ত্র হিসেবে সর্বজন বিদিত বা সর্বস্বীকৃত রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে গণতন্ত্র বলতে গেলে স্বীকৃতি পেয়েছে। সেজন্য যে রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক পদ্ধতি নাই, সেই রাষ্ট্রগুলোতে আহ, সেই রাষ্ট্রগুলোতে আসলে শান্তি নাই, শান্তি নাই। আমি একটু বলি, তোমাদের বুঝতে সহজ হবে। যেমন যে রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র, এখন খুব কমই আছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেমন কিউবা আছে, উত্তর কোরিয়া আছে। কিউবাতে মানুষের বেসিক যে নিডগুলো আছে, যেমন শিক্ষা, খাদ্য, ঘরবাড়ি, যেটা বাসস্থান হিসেবে আমরা জানি, ট্রান্সপোর্ট, বিদ্যুৎ, এগুলো একেবারে রাষ্ট্রীয় খরচে নির্বাহ করা হয়। তারপরেও কিউবার মানুষ ফ্লোরিডা যে চ্যানেল আছে, ওই চ্যানেলের সাগর সাঁতরিয়ে আমেরিকায় চলে যায়। আমেরিকার পেটের ভিতরে কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র, আর আমেরিকা হচ্ছে গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র। কিউবা থেকে মানুষ নদী সাঁতরিয়ে নৌকা নিয়ে বা বোটে করে সে আমেরিকায় চলে যায়। তো আমেরিকার মানুষ অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের রাষ্ট্রে তো সমাজতন্ত্র আছে, তোমাদের কোনো কাজ করতে হয় না, তোমরা তো বসে বসে খাইতে পারো, তোমরা তারপরে এখানে কিনে আসো। বলছে আমরা, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের সবকিছুই আছে, আমরা কথা বলতে পারি না, আমাদের গণতান্ত্রিক অধিকার নেই। তাহলে বোঝা গেল যে গণতন্ত্র বা কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার যে স্বাধীনতা, সেটা বিশাল বিষয়। এই একটা রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে না, ওই রাষ্ট্রে আসলে সত্যিকার অর্থে শান্তি থাকতে পারে না। তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র একটা বিশাল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা সামনের দিকে এগোই, আমরা আরো দেখব যে ডেভেলপমেন্ট অফ পিস কিপিং মিশন ফোর্স, শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমেও শান্তি রক্ষা করা যায়। এটা আমি অলরেডি আলোচনা করেছি, এটা মনে হয় পুনরায় আলোচনার দরকার নেই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তীব্র অনেক রাষ্ট্রের সৈন্যবাহিনী অলরেডি শান্তিরক্ষার কার্যক্রমে রয়েছে, এটা আমরা জানি। মেডিয়েশন, মধ্যস্থতা, এটা শান্তি রক্ষার জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ। মিডিয়েশনের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে শান্তি রক্ষা বা শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমি উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। তোমরা জানো এই অঞ্চলে, আমাদের ভারতীয় উপমহাদেশে 1965 সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল, 17 দিন ব্যাপী যুদ্ধ। ওই যুদ্ধে মধ্যস্থতা করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভারত পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে ডেকে তাশকন্দে একটা চুক্তি করে, যেটা তাশকন্দ চুক্তি হিসেবে পরিচিত। সেই চুক্তির মাধ্যমে 1965 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পতন হয়। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, শান্তি রক্ষার ক্ষেত্রে চুক্তি, এই মিডিয়েশনে বা মধ্যস্থতার মাধ্যমে অনেক সময় শান্তি প্রতিষ্ঠা করা যায়। তারপর মধ্যপ্রাচ্যে এরকম মধ্যস্থতার মাধ্যমে অনেকগুলো শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সময় স্বল্পতার কারণে আমি সমস্ত আলোচনাগুলো এখানে করতে পারছি না। তারপরে জুডিশিয়াল সেটেলমেন্ট, যদি বিচারিক বা বিচার বিভাগীয় ভাবে বিচারিক যে বিষয়গুলো আছে, সেগুলো যদি সঠিকভাবে হয়, নিরপেক্ষ হয়, তাহলেও একটা রাষ্ট্রে বা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর বিচারহীনতার সংস্কৃতি সবসময় অশান্তি তৈরি করে। অপরাধের জন্য, কৃত্য অপরাধের জন্য যদি অপরাধী সঠিক শাস্তি পায় এবং ভুক্তভোগী তার বিচার পায়, সেক্ষেত্রে ওই সমাজ বা রাষ্ট্রে শান্তি থাকে। আর যদি এটার বিপরীত হয়, তাহলে অপরাধী আরো বেশি অপরাধ করে সমাজে শান্তি লগ্নিত হয়। এনফোর্সমেন্ট, অনেক সময় বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়। যেমন ধরো কাশ্মীরে বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে বলতে গেলে। ওখানে সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছে, ভারতীয় সৈন্যবাহিনী, তারা বল প্রয়োগের মাধ্যমে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করেছে। সৈন্যবাহিনী যদি সরানো হয়, তাহলে ওখানে অশান্তি তৈরি হবে, এটা আমরা বুঝি।
আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি রেফারেন্সে। তোমাদের কোনো কোয়ারি থাকলেও বলতে পারবে, কোশ্চেন থাকলেও। থ্যাঙ্কস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শান্তি কি সেটা বুঝতে পেরেছো। শান্তি রক্ষার উপায়গুলো কি সেগুলো আমি উদাহরণ সহ বুঝিয়েছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা এনজয় করো, মনোযোগ দিয়ে ক্লাসটা মনোনিবেশ করো, তাহলে তোমরা নিজেরা উপকৃত হবে। তোমাদের পরীক্ষা এটা কাজে আসবে, ভবিষ্যতে কাজে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।